আমরা এখন দেখব হাকেল তত্ত্ব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি প্রশ্ন দেখলাম, প্রশ্নে যে এটা মোটামুটি 1 বছর 2 বছর পর পর বারবারই রিপিটেডলি আসতেছে। তো সেই অনুযায়ী হাকেল তত্ত্বটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো হাকেল তত্ত্ব অনুযায়ী বিষয়টা কি হয়েছে, হাকেল বলেছে যে অ্যারোমেটিক যৌগ তারাই হবে যাদের চাক্রিক গঠন আছে। তো বেনজিনের চাক্রিক গঠন আছে, ঠিক আছে, চাক্রিক গঠন তো আরো অনেকেরই আছে। সাইক্লোহেক্সেন এরও চাক্রিক গঠন আছে, সাইক্লোপ্রোপেন এর চাক্রিক গঠন আছে, সাইক্লোপ্রোপিন এরও চাক্রিক গঠন আছে। সব চাক্রিক যৌগই কি অ্যারোমেটিক যৌগ হবে? ওকে, এর উত্তরটা জানার জন্য আমরা দেখি আরো 2টা শর্ত আছে। এর পরের শর্ত হচ্ছে সমতলীয় হতে হবে। তার মানে অ্যারোমেটিক যৌগগুলো হতে হলে প্রথমত চাক্রিক হইতে হবে, দ্বিতীয়ত হইতে হবে হচ্ছে সমতলীয়। এখন কোন যৌগ সমতলীয় কিনা সেটা আমরা বুঝবো কেমনে? দেখো, আমরা যখন একটা সংকরণ করেছিলাম sp3 সংকরণ, তখন sp3 সংকরণের আকারটা কিরকম হয়েছিল? মোট ছিল 4টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা, এরকম অরবিটাল হয়েছে। তো আমরা যদি দেখাই তাহলে কিরকম হয়, যে 1 কিছুটা এরকম আকার হয়েছে। sp3 মোট 4টা অরবিটাল, 1 2 3 4। এখন এটা কি সমতলীয়? না, এটা সমতলীয় না। এখন আমি একটা কাজ করেছি, আমি এই 4টা অরবিটাল থেকে উপরের যে অরবিটালটা এটাকে সরিয়ে দিলাম। তাহলে এখন থাকলো কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। এই 3টা অরবিটাল যদি থাকে তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে তখন আমার sp2 অরবিটাল। তাহলে যখন sp2 অরবিটাল হয় তখন আমরা দেখলাম যে এইগুলো সবগুলো একটা সমতলে অবস্থান করতেছে। তার মানে সমতলীয় কারা হবে? সমতলীয় হবে তারা যাদের sp2 সংকরণ আছে, এরা। বোঝা গেছে? ওকে, এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলছে যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। একটু আগে তো আমরা দেখে আসছি যে এই ইলেকট্রনগুলোকে বা এই বন্ডে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন, এবং এগুলো হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। তো বলছে যে এই সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা হবে 4n+2 সংখ্যক। এখন আমরা দেখি যে কি পাওয়া যায়। 4n+2 এ আমরা n এর মান 0 1 2 3 এভাবে যদি বসাইতে থাকি তাহলে কি পাওয়া যায়? যদি n = 0 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কতগুলো হয়? 4 × 0 + 2 মানে হচ্ছে 2টা। n = যদি 1 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কতটা হবে? 4 × 1 + 2 মানে হবে হচ্ছে 6টা। n = 2 হলে ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন হবে হচ্ছে 10টা। n = 3 হলে ইলেকট্রন হবে কয়টা? ইলেকট্রন হবে হচ্ছে 14টা। তার মানে ইলেকট্রন সংখ্যা হতে পারে 2, হতে পারে 6, হতে পারে 10, হতে পারে 14, এরকম। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলা হচ্ছে হাকেল নাম্বার। ওকে, তাহলে 3টা শর্ত কি কি দেখলাম? যে 1, চাক্রিক গঠন থাকতে হবে। 2, এগুলোকে সমতলীয় হতে হবে। সমতলীয় মানে হচ্ছে সোজা কথা sp2 সংকরণ হতে হবে। তৃতীয়ত দেখেছি যে এখানে 4n+2 সংখ্যক, অর্থাৎ 2 6 10 14 এই সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। যে যৌগগুলো এই 3টা শর্ত মানবে সেই যৌগগুলোই হাকেল তত্ত্ব অনুযায়ী অ্যারোমেটিক যৌগ বলে বিবেচিত হবে। এখন আমরা কিছু বাস্তব উদাহরণ দেখি। যেমন এখানে বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন আছে। তো একটু আগে আমরা দেখলাম যে আমাদের হাকেল নম্বর কি কি হতে পারে? 2 6 10 14 18, এগুলো হচ্ছে হাকেল নম্বর।
এখন বেনজিনের ক্ষেত্রে আমরা দেখি যে বেনজিনে আমার পাই বন্ধন আছে হলো 3টা মোট। কোথায়? এই যে 1টা 2টা এবং 3টা পাই বন্ধন আছে হচ্ছে 3টা। এবং একটা পাই বন্ধনে কতটা ইলেকট্রন থাকে বলো? একটা পাই বন্ধনে বা একটা বন্ধনের ইলেকট্রন থাকে হচ্ছে 2টা। তাহলে 3টা পাই বন্ধনে মোট ইলেকট্রন আছে হচ্ছে 6টা। তার মানে বেনজিনের ক্ষেত্রে পাই ইলেকট্রন 6টা, যেটা দেখো আমার হাকিল নাম্বারের সাথে মিলে গেছে। তাই বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। ন্যাপথালিনের ক্ষেত্রে দেখি, ন্যাপথালিনের ক্ষেত্রে পাই বন্ধন কয়টা আছে? 1 2 3 4 5টা পাই বন্ধন আছে হচ্ছে 5টা। তাহলে পাই ইলেকট্রন আছে হলো 10টা। এখানেও মিলে গেছে হাকিল নাম্বারের সাথে, তার মানে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। অ্যানথ্রাসিনের ক্ষেত্রে দেখি পাই বন্ধন আছে 1 2 3 4 5 6 7টা। তাহলে পাই ইলেকট্রন আছে হচ্ছে 14টা। এটাও মিলে গেছে। তাহলে এই 3টা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। এছাড়াও দেখো এখানে প্রত্যেকটা কার্বন sp2 সংকরণের দ্বারা আবদ্ধ আছে। এই জন্য কিন্তু এটা আমার সেকেন্ড শর্তের মধ্যে পড়ছিল, যে আমরা সেকেন্ড শর্তে দেখেছিলাম যে সমতলীয় হতে হবে, মানে sp2 সংকরণ থাকতে হবে, আর হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে পারবে। তাহলে সবগুলো শর্তের সাথে সঙ্গতিপূর্ণ হয়েছে জন্যই এই 3টা যৌগকে আমরা বলতেছি অ্যারোমেটিক যৌগ। এরপরে আর কিছু উদাহরণ দেখি। এখন আমরা দেখি এই কয়টা যৌগের ক্ষেত্রে। তো প্রথমে যেটা আছে এটাকে আমরা বলতেছি সাইক্লোপ্রোপিন, 3 কার্বন আছে এবং ডাবল বন্ড আছে। তাহলে এটার নাম হচ্ছে আমার সাইক্লোপ্রোপিন। তো বলো তো এই সাইক্লোপ্রোপিনে কয়টা পাই বন্ধন আছে? পাই বন্ধন আছে হচ্ছে 1টা। তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা কত হবে? পাই ইলেকট্রনের সংখ্যা হবে 2, যেটা হাকেল নাম্বারের সাথে মিলছে কিনা? হ্যাঁ, মিলছে। তাহলে এটাকে কি অ্যারোমেটিক যৌগ বলা যাবে? হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে অ্যারোমেটিক যৌগ বলা যাবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই কার্বনের ক্ষেত্রে। দেখো এই কার্বনের ক্ষেত্রে কিন্তু কোনো ডাবল বন্ধন নেই। এখানে এই কার্বনের যে 4টা হাতের ক্ষেত্রে কি হয়েছে? এখানে একটা, এখানে একটা, আর বাকি থাকছে হলো 2টা। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে এই কার্বন, আর এদিকে হচ্ছে এই কার্বন। তাহলে এই কার্বনের সংকরণ কি? এই কার্বনের সংকরণ হচ্ছে sp3 সংকরণ। আর আমরা জানি যে sp3 সংকরণ মানে সেটা সমতলীয় হবে না, আমাদের লাগবে হচ্ছে sp2 সংকরণ। তার মানে এইটা আমার অ্যারোমেটিক যৌগ হবে না। কারণ কি? কারণ এখানে হচ্ছে sp3 সংকরণ। এখন এই সাইক্লোপ্রোপিনাইল যে আয়নটা আছে, এই আয়নের ক্ষেত্রে দেখি যে এখানে আমার আগে ছিল sp3 সংকরণ, কিন্তু এখানে কি হয়েছে? ইলেকট্রন চলে গিয়েছে, তার মানে চলে গিয়ে হয়েছে হইল sp2 সংকরণ। এবং এখানে পাই বন্ধন আছে 1টা, পাই ইলেকট্রন আছে হচ্ছে 2টা। তার মানে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। এখন এই যে ফিনাইল কার্বন আয়ন, যেটা এই আয়নটার ক্ষেত্রে আমরা দেখি এখানে আমার মোট ইলেকট্রন আছে হচ্ছে 6টা, আর 2টা ইলেকট্রন আছে হচ্ছে 8টা, যেটা কিন্তু হাগেল নাম্বারের মধ্যে পড়তেছে না। তার মানে এই যৌগটাও আমার অ্যারোমেটিক যৌগ নয়। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখি যে আমাদের পরীক্ষায় কিছু আসে। পরীক্ষায় কি কি আসে? পরীক্ষায় এই যৌগগুলো আসে। তো এই যৌগগুলোর নাম যেন কি? একটু আগে আমরা দেখলাম যে অক্সিজেন থাকলে তাকে বলতেছি আমরা ফিউরান, সালফার থাকলে তাকে বলতেছি আমরা থায়োফিন, আর নাইট্রোজেন থাকলে তাকে আমরা বলতেছি পিরিডিন। এখন দেখি এই ফিউরানের ক্ষেত্রে। ফিউরানে দেখো পাই বন্ধন আছে হচ্ছে 2টা, তার মানে পাই ইলেকট্রন আছে, বন্ধন থেকে আসতেছে 2টা 2টা 4টা, আর এই যে 2টা মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এখানে পাই ইলেকট্রন হয়েছে হলো 6টা। এখন এখানে তো মুক্তজোড় ইলেকট্রন এখানে এক জোড়া আছে, এখানেও এক জোড়া আছে, তাহলে আমরা মুক্তজোড় ইলেকট্রন শুধু 2টা কাউন্ট করলাম কেন? কারণ হচ্ছে এই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রনটা এই বেনজিন চক্রের ভিতরে থাকে, শুধুমাত্র সেই ইলেকট্রনটাই এখানে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, বাইরের গুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করে না। সেই ক্ষেত্রে আমাদের সঞ্চারনশীল ইলেকট্রনের সংখ্যা হবে 2 4 6। এই হচ্ছে 6, যেটা কিনা আমাদের হাকেল নাম্বারের সাথে মিলছে। এই জন্য
এই ফিউরান হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তোমাদের পরীক্ষায় বেশ কয়েকবার আসছে যে প্রমাণ করো ফিউরান একটা অ্যারোমেটিক যৌগ। তখন আমরা এভাবেই অ্যান্সার করব যে এখানে আমাদের পাই বন্ধন আছে 2টা এবং মুক্ত ইলেকট্রনও আছে একটা, তাহলে মোট ইলেকট্রন আছে হলো 6টা, যেটা হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তাই ফিউরান একটা অ্যারোমেটিক যৌগ। অনুরূপভাবে থায়োফিনের ক্ষেত্রে কি হয়েছে? থায়োফিনের ক্ষেত্রেও তাই হয়েছে, পাই বন্ধন আর হচ্ছে 2টা পাই ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে হলো 6টা, যেটা হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তাই এই থায়োফিন যেটা থায়োফিনও হয়েছে একটা অ্যারোমেটিক যৌগ। পিরিডিনের ক্ষেত্রে কি হয়েছে? পিরিডিনের ক্ষেত্রে পাই বন্ধন আছে হলো 3টা, 1টা 2টা 3টা, আর এই মুক্ত ইলেকট্রনগুলো এগুলো বেনজিন রিং এর বাইরে আছে, তার মানে এগুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করে নাই, তাহলে এখানে পাই ইলেকট্রন হচ্ছে হলো 6টা, যেটা আমার হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তাই পিরিডিন যেটা সেটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে হাকেল তত্ত্ব থেকে আমরা কি কি বললাম আবার সাম আপ করে। হাকেল তত্ত্বে হাকেল বলেছে যে অ্যারোমেটিক যৌগ তারাই হবে যাদেরকে হতে হবে চাক্রিক, 2 যাদেরকে হতে হবে সমতুল্য, তার মানে sp2 সংকরণ হতে হবে, এবং 3 নম্বরে বলেছে যে যাদের 4n+2 সংখ্যক 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, তাদেরকে বলছে হলো অ্যারোমেটিক যৌগ। এখান থেকে আমরা প্রথমে কি করেছিলাম, n এর মান পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 এগুলো বসিয়ে দেখেছি যে মান পাওয়া গেছে 2 6 10 14 18, যেগুলোকে আমরা বলেছি হাকেল নাম্বার। তার মানে হাকেল নাম্বারের সমপরিমাণে ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে। এরপরে আমরা বিভিন্ন যৌগ অ্যানালাইসিস করে আমরা পাই ইলেকট্রন বের করে দেখেছি যদি হাকেল নাম্বারের সাথে মিলে যায় এবং sp2 সংকরণ থাকে, তাহলে সেটাকে আমরা বলছি অ্যারোমেটিক যৌগ, আদারওয়াইজ বা যৌগটা অ্যারোমেটিক যৌগ হবে না।